অথরা আপুর কথা শুনবে কি? কিন্তু ও তো বিয়ে নিয়ে বিজি থাকবে, বলবে কি করে? বিবাহ পর্ব সম্পূর্ণ হওয়ার পর পরে আত্মীয়রা চলে গেল। আরিফ নেওয়াজের ইচ্ছা অনুযায়ী অনেক বড় করে অনুষ্ঠান হলো। রাত 10টার দিকে প্রায় বাড়িটা অনেকটা খালি হয়ে গিয়েছে, কাছের আত্মীয়রা রয়েছে শুধু। রাত 10টা, আরিফ নেওয়াজ ড্রয়িং রুমে বসে আছেন একা, মনটা ভার। শুধু থেকে থেকে গভীর শ্বাস ছাড়ছেন। বাড়ির বাহিরে সবাই। প্রথমে অনিমা, আরমান নেওয়াজ, আদনান নেওয়াজ আর আদ্র এলো। অনিমা আরিফ নেওয়াজকে দেখে এগিয়ে এসে পাশে বসলো। আদ্র এসে বলল, অধরার জন্য মন খারাপ করছে? মন খারাপ করো না, ও তো আমাদের সাথেই থাকবে, দূরে তো বিয়ে দাওনি। আরিফ নেওয়াজ গভীর শ্বাস ছেড়ে বলল, সামনে তো থাকবেই, তবুও থেকে থেকে মনে হচ্ছে মেয়েটাকে পর করে দিলাম। আদ্র হেসে বলল, কই পর করে দিলে? তোমার বাড়িতে তোমার সামনেই তো থাকবে। শুধু অনুষ্ঠান করে কবুল বলল ওরা। মন খারাপ করো না, না হলে অধরাও মন খারাপ করবে। আর ধরে নাও মেয়ে তোমার ঘরেই আছে, রুদ্রভাই ঘর জামাই। এই কথা আরিফ নওয়াজ শুনে হাসলেন। আরমান নওয়াজ বললেন, আদ্র ঠিকই বলেছেন। এরপরে বাড়িতে ঢুকলো রুদ্র, অধরা সহ বাড়ির সবাই। আদ্র সবার সামনে অধরাকে বলল, তুই এখন থেকে আমায় মারতে পারবি না, আমি এখন থেকে তোর দেবর লাগি, একটু সম্মান দিয়ে কথা বলিস। আদনান নওয়াজ ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, আদ্র বাপ, তুই যেহেতু বললি তুই অধরার দেবর, সেহেতু অধরা তোকে এখন বোন হয়ে না বড় ভাবি হয়ে দিনরাত মারবে। আর তুই দেবর হয়ে কি ভাবির গায়ে হাত তুলতে পারবি? যদি তুলিস উল্টো তোকে রুদ্র অধরা ধরে মারবে। ওনার কথা বাড়ির সবাই হাসলেন। কথাটা ভুল বলেননি, যথেষ্ট যুক্তি দিয়ে বলেছেন। আদ্র হতাশ হয়ে বসে অধরার দিকে তাকালো। অধরা শয়তানি হাসছে। আদ্র, জীবন, ঝিলিক, সোয়া আর রুদ্র, দুই বন্ধু, মোট 6 জন। এরা সবাই মিলে রুদ্রর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। রুকাইয়া এলেন রুদ্র আর অধরাকে সাথে নিয়ে। রুকাইয়াকে আর ভেতরে যেতে দিলেন না কেউ, ওখানে থেকে পাঠিয়ে দিলেন। তিনিও চলে গেলেন। ছোটদের মাঝে থেকে তিনি আর কি করবেন, ওরা আনন্দ করুক। রুদ্র ওদের সামনে দাঁড়িয়ে বলল, তো কত টাকা দিলে যেতে দিবেন আপনারা? ঝিলিক বলল, বাহ, দুলাভাইকে আর বলতে হলো না, উনি বুঝেই নিল। তো দুলাভাই, বেশি টাকা চাইছি না, বিয়ে যেহেতু ধুমধাম করে হলো সেহেতু আমরাও ধুমধাম করে ভিআইপি ভাবে বাসরঘর সাজিয়েছি, টাকা দিবেন 80,000। রুদ্র অবাক কণ্ঠে বলল, 80,000? একটু কম নিলে হতো না? আদ্র ভাবুক গলায় বলল, কম, আমরা আছি 6 জন, 10,000 করে দাও। রুদ্র ফটাফট মানিব্যাগ খুলে 10,000 টাকা বের করে দিয়ে বলল, এই যে টাকা, এবার ভিতরে যাই। ঝিলিক টাকা নিয়ে বলল, দুলাভাই 10,000 কেন? রুদ্র না বোঝার ভাঙ করে বলল, আদ্রই না বলল 10,000 টাকা। আদ্র বলল, না ভাই, 10 জন প্রতি 10,000 করে চাইছি। অনেক টাকা ঢেলেছি এই বাসর ঘর সাজাতে, শুধু 10,000 টাকা লস হয়ে যাবে। জন প্রতি 10,000ই লাগবে। রুদ্র কাছে আর ক্যাশ নেই, রুমে আছে, কিন্তু রুমে যেতে দিবে না। রুদ্র বুদ্ধি করে ফোনটা বের করে একে একে সবার বিকাশ নাম্বার নিয়ে 10,000 টাকা পাঠিয়ে দিল। ঝিলিক ক্যাশ 10,000 রুদ্রকে ফিরিয়ে দিতে 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 নিলে রুদ্র বলল, এটা তোমায় নিয়ে নাও, পার্টি করো। ওরা সবাই রুমের দরজা ছেড়ে রুমের ভেতর ঢুকলো। রুদ্র আর অধরাকে যেতে বলল। ঝিলিক, অধরা রুমের ভেতর থেকেই ওদের দিকে গোলাপের পাপড়ি ছিঁড়িয়ে শুভেচ্ছা জানালো। রুদ্র অধরার হাত ধরে রুমে ঢুকলো। রুদ্র যেই চাচাতো বোনকে ঘর থেকে অপমান করে বের করে দিয়েছিল, আজ তাকে সত্যি বউ করে সম্মানের সাথে ঘরে তুললো। অধরা আর রুদ্র দেখলো রুমটা আসলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রুদ্র আর দেরি না করে সাথে সাথে সবার উদ্দেশ্যে বলল, এই তোমরা এখন বের হও, আমরা ঘুমাবো। রুদ্র বন্ধু সাদিক বলল, যাবই তো, তোদের বাসর রাতে আমরা থেকে কি করব? আর তুই যে ঘুমাবি এরকম মিথ্যা বলিস না, তুই ঘুমাবি না কি করবি ও আমাদের জানা আছে। রুদ্র বাঁকা হেসে বলল, তোদের যখন জানা আছে তাহলে যা। ঝিলিক হেসে বলল, আমি বলি না দুলা ভাইয়ের ধৈর্য নেই, এই তার আরেকটা প্রমাণ। আদ্র সবার উদ্দেশ্যে বলল, তা সচকে দেখছি। এখন সবাই চলো, আমরা পার্টি দিব, সবাই বের হয়ে আসবে। ঠিক তখন সাদিক বলল, বন্ধু, বেস্ট অফ লাক, তোদের জন্য রাতটা আরো বড় হোক, সকাল 10টার আগে যেন কারো ঘুম না ভাঙে। অধরা কান দিয়ে ধোয়া বের হচ্ছে, লজ্জায় রুদ্র পেছনে দাঁড়িয়ে আছে। অতঃপর সবাই চলে গেল। রুদ্র দরজা লাগিয়ে এসে ব্যালকনিতে দরজা খুলে ভেতরে কেউ আছে কিনা দেখে আবার লাগিয়ে দিল। আবার ওয়াশরুমে গিয়ে দরজা খুলে ভেতরে দেখে কেউ আছে কিনা, তারপর লাগিয়ে দিল। অধরা জিজ্ঞেস করলো, কিছু কি খুঁজছেন নাকি? আরে না, দেখছি কেউ আবার রয়ে গেল নাকি। অধরা এর মানে বুঝতে পেরে লজ্জায় আর কিছু বলল না। লাগেজ খুলে 3 পিস বের করে দাঁড়াতেই রুদ্র জিজ্ঞেস করলো, কি করবি? এই জামা কাপড় কেন পরবো? 3 পিস না, শাড়ি পর। অধরা 3 পিস রেখে শাড়ি বের করলো। রুদ্র ওর দিকে তাকিয়ে কাঠ গলায় বলল, এখন থেকে আমার সাথে বিয়ে হয়েছে, আমি তোর স্বামী, আমি যা বলবো তাই পড়তে হবে। সামনে যতক্ষণ থাকবি ততক্ষণ শাড়ি পরেই থাকতে হবে। আমার যখন অফিস থাকবে তখন 3 পিস পরিস, সমস্যা নেই। অধরা বিশ্বজয় করা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তাই হবে। এমনিও আমার শাড়ি পছন্দ, তবে আমার সমস্যা নেই। আপনার সামনে যতক্ষণ থাকবো শাড়ি পরেই থাকবো, আর আপনি অফিসে থাকতে এমন বাড়িতে 3 পিসই পরবো। রুদ্র এগিয়ে এসে বলল, শোন, আরেকটা কথা, এখন থেকে শাড়ি অর্ডার করলে আমার নাম্বার দিস, মেজো আব্বুর নাম্বার দিস না, না হলে আমি লজ্জায় পড়ে যাব। অধরা ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আচ্ছা তাই দিব, তবে ডেলিভারি ম্যান যখন তখন কল দিলে আসতে হবে। রুদ্র হেসে বলল, বউ যখন আমার তখন আসতেই হবে, সে খুশি থাকলে আমি খুশি, তাকে কষ্টে রাখলে তো আবার তার বাবার নামে আতঙ্ক আমার খুশি চাঙ্গে উঠাবে। অধরা ওয়াশরুমের দরজা একটুখানি খুলে উকি দিয়ে বলল, কি বললেন আপনি?
রুদ্র ফিসলে হেসে বলল, আই লাভ ইউ বললাম, শুনিসনি নাকি? শুনলাম মাত্র। অধরা ওয়াশরুমে দরজা লাগিয়ে দিল। রুদ্র স্কাই ব্লু রঙের টি শার্ট আর কালো প্যান্ট বের করে বিছানায় রাখলো। পাক্কা আধা ঘন্টা পর অধরা বের হলো গোলাপি রঙের একটা শাড়ি পরে, আর বিয়ের শাড়ি চুড়ি গয়নাগুলো এনে সোফায় রাখলো। রুদ্র ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হবে কি ও একবার শাওয়ার নিয়ে শার্ট প্যান্ট পরেই বের হলো। চুলগুলো ভেজা। ও কিছু একটা ভেবে বিছানায় এসে বসলো। অধরা এগিয়ে এসে বলল, চুল মুছবেন নাকি? রুদ্র যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সাথে সাথে হাতের তাওয়ালটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, মুছে দে। অধরা তাওয়াল নিয়ে আরো এক কদম এগিয়ে রুদ্র চুল মুছে দিতে শুরু করলো। রুদ্র দুহাত দিয়ে অধরার কোমর ধরে নিজের একেবারে কাছে এনে দাঁড় করালো। এরপরে অধরাকে জড়িয়ে ধরে বলল, দূরে দাঁড়িয়ে থাকলে কি মুছতে পারবি? কাছে আসতে হবে তো। অধরা মুচকি হেসে আশেপাশে তাকালো। রুদ্র ও চাউনি দেখে বলল, লজ্জা পাওয়ার তো কেবল শুরু, আরো কত কিছুই না হবে। অধরা মুচকি হেসে চুল মুছে দিয়ে তাওয়ালটা সোফায় রাখতে গেল আর গয়নাগুলো একটা বক্সে রেখে কাভারে রাখছে। এদিকে রুদ্র সাইড টেবিল থেকে ফোনটা নিলে দেখতে পায় গ্লাসে দুধ রাখা। অবশ্য রুদ্র বুঝতে পেরেছিল কিসের জন্য এটা। বাসর রাত বলে কথা, এগুলো থাকবে। দুধের গ্লাসের পাশে একটা ছোট্ট কাগজ, সেখানে লেখা, স্বামী স্ত্রী দুজন ভাগাভাগি করে খাবেন, ইতি সিঙ্গেল জনগণ। রুদ্র মুচকি হেসে কাগজটা পাশেই রাখলো। অধরা ওর দিকে এগিয়ে আসতেই বলল, অধরা দুধটা কিসের জানিস? একটা কাগজ লিখে দিয়েছে আমাদের ভাগাভাগি করে খেতে হবে। অধরা লজ্জা পেয়ে বলল, আমি দুধ খাই না, আপনি খান। রুদ্র শয়তানি হেসে বলল, না বাবা, আমি আজ রাতে কিচ্ছু খাবো না। যদি এই দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়ে থাকে আর আমি অজ্ঞান হয়ে গেলাম, তখন আমার বাসর করা হবে না। অধরা মুচকি হেসে বিছানা থেকে ফুলের পাপড়িগুলো সরিয়ে মাঝখানে বসলো। রুদ্র হেসে ওর কোলে মাথা রেখে শুলো। আবার মিনিট দুই যেতে উঠে বসলো। অধরা মুখোমুখি পলক্ষীন দৃষ্টিতে অধরাকে দেখছে। অধরা ওর এভাবে তাকিয়ে থাকা দেখে আশপাশ করছে। রুদ্র অধরার আঁচল দিয়ে ওর মাথায় গোমটা দিয়ে বলল, এখন রুদ্র নেওয়াজের বউ লাগছে। অধরা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। রুদ্র অধরার দু গালে হাত রেখে আরো এগিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। অধরা আর আটকালো না। আটকানোর মতো কোনো বাহানাই নেই। আজ ওর নামেই কবুল বলেছে। এখন থেকে রুদ্রর অর্ধাঙ্গিনী ও। এইদিকে আদ্ররা পার্টি বলতে ছাদে স্টেজে এসে কোল্ড ড্রিঙ্কস, কেক, চিপ, চকলেট আরো অনেক কিছুই মিলেঝিলে খেলো। রাত প্রায় 12টার ঊর্ধ্বে। সাদিক আদ্রকে কানে কানে কিছু একটা বলতে ও হাসলো। এরপরে সাদিক জীবনকেও একইভাবে বলল। জীবন মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে, সমস্যা নেই। আদ্র সোহা আর ঝিলিককে বলল, তোমরা দুজন চলে যাও, অনেক রাত হলো। সোহা আর ঝিলিক চলে এলো। নিচে এসে ঝিলিক অধরার রুমে এলো আর সোহা ওর নিজের ঘরে। সোহা ড্রেস চেঞ্জ করে চলে গেল ঝিলিকের কাছে। ঝিলিককে বলেছিল ড্রেস চেঞ্জ করে দেখা করতে। সোহা ঝিলিকের সাথে প্রায় আধা ঘন্টার মতো কথা বলে বের হলো। সামনে দিয়ে গেল আদ্র। মোটেও ওকে স্বাভাবিক লাগছে না, কেমন এলোমেলো পায়ে যাচ্ছে, চোখ মুখও স্বাভাবিক না। সোহা ওর পিছু পিছু রুমে ঢুকলো। আদ্র মাথা কিচ্ছু ঠিক নেই। রুমে ঢুকে ঠাস করে বিছানায় শুয়ে পড়লো। সোহা দরজাটা চাপিয়ে দিয়ে এগিয়ে এসে বলল, তোমাকে এমন লাগছে কেন? আদ্র কিছু বলতে যাবে, ঠিক তখন ওর গা গুলিয়ে উঠলো। সাথে সাথে উঠে ওয়াশরুমে চলে গেল। শেষে বমি করে দিল। সোহা চিন্তিত হয়ে এগিয়ে এসে ওকে ধরলো। আদ্র চোখে মুখে পানি দিয়ে টলমল পায়ে বের হয়ে এসে বিছানায় শুলো। খুব জোরে জোরে শ্বাস ছাড়ছে। সোহা ওর অবস্থা দেখে কেঁদে দিয়েছে। ওর শার্টটাও নষ্ট হয়ে গিয়েছে। সোহা ওর শার্টের বোতাম খুলে দিয়ে বুকে হাত দিয়ে বলল, এই তোমার কি খারাপ লাগছে? এমন করছো কেন? বড় আম্মুকে ডাকবো? দেখি, তাকাও আমার দিকে, কি হয়েছে? আদ্র কেমন একটা লাগছে। ও পানির দিকে হাত ইশারা করে বলল, পানি দে। সোহা পানি গ্লাস এনে দিয়ে বলল, এই না, বড় আম্মুকে ডাকবো? না, ওই দেখ সাইড টেবিলে ওষুধ আছে, এনে দে। সোহা তড়িঘড়ি করে সাইড টেবিলের ড্রয়ার খুলে ওষুধ বের করে আদ্রর সামনে দিল আর বলল, কোনটা দিব? আদ্র খুঁজে খুঁজে একটা ওষুধের পাতা নিয়ে সেখান থেকে দুটো ওষুধ খেয়ে নিল। সোহা বলল, কিসের ওষুধ খেলে? একটা খেলেই তো হবে, দুটো খেলে কেন? তুই বুঝবি না, রুমে যান। আদ্র আবার গুলিয়ে উঠলো। ও আবারও ওয়াশরুমে চলে গেল। এবারও বমি করে বের হলো। সোহা এগিয়ে এসে ধরার আগে আদ্র বিছানায় এসে বসে আবারও দুটো ওষুধ খেয়ে উবু হয়ে শুয়ে পড়লো। এত জোরে শ্বাস নিচ্ছিল যে ওর বুক অনেকটাই উপর নিচ উঠানামা করছিল। আদ্র ওইভাবেই বলল, তুই তুই রুমে যা, এভাবে কেউ দেখলে সমস্যা হবে, বিয়ে বাড়ি অনেক লোকই আছে। সোহা কেঁদে কেঁদে বলল, তোমার শরীর ঠিক নেই আর আমাকে বলছো চলে যেতে? যাবো না আমি, লোকে দেখলে দেখুক, বলবো ভালোবাসি। আদ্র ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকালো। সোহা এগিয়ে এসে ওর হাতটা ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, বেশি খারাপ লাগছে? ওষুধ খেয়েছো না? ঠিক হবে, তুমি আস্তে আস্তে শ্বাস নাও। আদ্র সামনের দিকে ফিরে শুলো। তখন সোহা ঝিলিক চলে আসার পরে আদ্ররা ড্রিঙ্কস করেছিল। বেশ অনেক দিন পরে আদ্র ড্রিঙ্কস করার ফলে এরকম অবস্থা হয়েছে। এখন ধীরে ধীরে শ্বাস স্বাভাবিকভাবে নিতে নিতে ঘুমিয়ে গেল। সোহা পাশেই বসে রইল। শেষ রাতের দিকে রুদ্র অধরাকে বুকে জড়িয়ে শুয়ে আছে। মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে। অধরা রুদ্রর উন্মুক্ত বুকে মুখ গুজে আছে। এরপরে রুদ্র ওকে ছাড়িয়ে দিল, বিছানা থেকে নেমে দাঁড়ালো। এরপরে অধরাকে পাজা কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। অধরা আমতা আমতা করে বলল, কি করছেন? শাওয়ার নিব দুজন, মানে গেলেই বুঝতে পারবে শোনা। অধরা লজ্জা পেল। রুদ্র অধরাকে ঝর্ণার কোলের নিচে দাঁড় করিয়ে পানি ছাড়লো। অধরার শরীরে পানি পড়ছে। রুদ্রকে বলল, আপনি বাহিরে যান, আমি আসছি। রুদ্র বিনা বাক্যে বেরিয়ে এলো। অধরা বের হয়ে আসতে আসতে রুদ্র বিছানা থেকে
থেকে ফুলের পাপড়িগুলো সরিয়ে চাদরটা উঠিয়ে বাস্কেটে রাখলো। এরপর আরেকটা চাদর বিছিয়ে নিল। অধরা ওয়াশরুমের দরজাটা অল্প একটু খুলে ডাকলো, শুনছেন, একটু এদিকে আসুন না। রুদ্র এগিয়ে এসে বলল, বলো। বলছি, লাগেজ থেকে আমার জামা কাপড় বের করে দিন। দিচ্ছি, একটু দাঁড়াও। রুদ্র অধরার লাগেজে কি কি নিবে বুঝতে পারলো না, তাই বড় টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের কাছে এসে বলল, আপাতত তুই টাওয়াল পরে বের হ, এরপরে কি পরবে বের কর। আমি ঠিক পাচ্ছি না কি কি দিব। অথরা টাওয়াল নিয়ে ভেজা কাপড়গুলো ছেড়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। রুদ্র আরেকটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। অথরা লাগেজ থেকে জামা কাপড় বের করে ফটাফট পরে নিল। এরপরে চুলটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে আয়নার সামনে গিয়ে ভালো করে নিজেকে দেখতে শুরু করলো। এরপরে রুদ্র বের হলো টাওয়াল পরে, কাবার খুলে সাদা শার্ট আর কালো প্যান্ট পরে চুল মুছে নিল। অধরা শাড়ি পরা তখনও হয়নি। রুদ্র হেল্প করলো। শাড়ি পরিয়ে রুদ্র অধরাকে পাজা কোলে এনে বিছানায় শুইয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, ভোর হয়ে আসছে, এখন চুপচাপ ঘুমা, আপনি একটু কাজ আছে। ঠিক আছে। রুদ্র ফোনটা নিল আগে, এরপরে ওয়ালেট নিয়ে রুমের লাইট অফ করে বেরিয়ে গেল। যাওয়ার পথে আদ্রকে ডাকতে ওর রুমে ঢুকলো। সোহাকে বিছানার নিচে বসে থাকতে দেখে অবাক হলো বইকি। ও দরজা চাপিয়ে দিল। এরপর দরজায় শব্দ করতে সোহা সজাগ হলো। আশেপাশে তাকিয়ে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মাথা নত করে বলল, রাতে ভাইয়ের শরীর খারাপ ছিল, তাই এখানে বসেছিল। কখন ঘুমিয়ে গিয়েছি বুঝতে পারিনি। রুদ্র তেমন কিছু বলল না, হালকা হেসে বলল, কাউকে জানাতে। শুধু শুধু একা কষ্ট করতে গেলি কেন? ভোর হয়ে আসছে, এখন রুমে ফিরে শুয়ে পড়। আচ্ছা। রুদ্র আবার কি জানা ভেবে বলল, এই আগেই যাস না, কেউ দেখলে অযথা সন্দেহ করবে। আমার সাথে যাস, কেউ দেখলে কিছু বলবে না, দাঁড়া। সোয়া হাত ছাড়লো। রুদ্র উপরে উপরে যতই শয়তানি করুক না কেন, ভিতরে ভিতরে টান আছে। রুদ্র আদ্রর কাছে এসে ওকে ডাকলো, এই আদ্র, উঠ তো ভাই। আদ্র। সোহা বলল, ভাইয়াকে রাতে কয়েকবার ডেকেছি কিন্তু ওঠেনি। রুদ্র এগিয়ে এসে আদ্রর নাকের সামনে হাত রাখলো। শ্বাস চলছে। পরপর ওর হাতে পাল চেক করলো। সবই ঠিক আছে। রুদ্র ভাবুক হয়ে গেল। পরক্ষণেই কোমরে হাত রেখে বলল, ও ঘুমের ওষুধ খেয়েছে, চিন্তা করিস না। ওহ। রুদ্র সোহার হাত ধরে বাহিরে নিয়ে এসে ওর রুমে পৌঁছে দিয়ে বেরিয়ে গেল। তখন বাহিরে অন্ধকার। সকাল 7টা। অধরা ঘুম থেকে জাগ না পেয়ে উঠে বসলো। রুদ্র তখনও আসেনি। ও বিছানা থেকে নেমে রুমের লাইট জ্বালিয়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে এসে ব্যালকনির দরজাটা খুলে দিয়ে বিছানায় এলো। ফোনটা হাতে নিয়ে টাইম দেখতে বিড়বিড় করে বলল, 7:30 বেজে গিয়েছে, আর দেখো ঘুম থেকে উঠতেই পারেনি। অধরা ফোনটা রেখে বিছানাটা ঝাড়া দিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এর মাঝে ঝিলিক এলো ডাকতে, কি রে, তোদের কি ঘুম ভাঙেনি? অধরা দরজার কাছে গিয়ে বলল, দরজা খোলা, ভেতরে আয়। ঝিলিক ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বাহ, এত আগে ঘুম ভাঙলো, ভেবেছিলাম তো সকাল 10টার আগে ঘুম থেকে উঠবি না। অধরা হালকা হেসে বলল, বস। ঝিলিক এগিয়ে এসে অধরাকে একটু ধাক্কা দিয়ে আস্তে করে বলল, কি রে, বাসরাত কেমন কাটলো? অধরা লজ্জা পেয়ে বলল, চুপ কর তো, কিছু বলবি? প্রথম প্রথম এইসবই বলবি তো। তোর ধৈর্যহারা জামাই কই? অধরা পুনরায় আয়নার সামনে এসে বলল, বাহিরে গিয়েছে বোধহয়, নতুন বউ রেখে বাহিরে গিয়েছে। তাহলে কি রাতে? এই তুই চুপ করবি নাকি আদ্রের সাথে তোর বিয়েটা দিয়ে দিব? ঝিলিক ঘা ছাড়া ভাব নিয়ে বলল, দিলে দিবি, আমার সমস্যা নেই, অবশ্য বিয়ে হলে তো তোর যাই হব। বলে খিলখিল করে হাসে। অধরা দরজা লাগিয়ে দিয়ে এসে ভেজা চুলগুলো ছেড়ে আঁচড়ে নিল। ঝিলিক হেসে হেসে বলল, কি রে, দুজনে একসাথে শাওয়ার নিয়েছিলি নাকি? লজ্জায় অধরা গাল দুটো লাল হয়ে গেল, কান দিয়ে ধোয়া বের হচ্ছে। রাগ দেখাতে গিয়েও হেসে ফেললো আর বলল, আর লজ্জা ফেলিস না তো, এমনি উনি সারা রাত এমন কথা বলে, আর তুইও কম না। ঝিলিক মুখ টিপে হেসে বসে রইল। এরপরে চলে যেতে নিলে অধরা বলল, শাড়িটা ঠিক করে দিতে। ঝিলিক শাড়ি ঠিক করে দিতে গিয়ে দেখলো অধরার গলায় কামড়ের দাগ। ও আবারও অধরাকে কিছু বলার জন্য প্রস্তুত হলো, কিন্তু অনিমার ডাকে আর কিছু বলতে পারলো না। তাড়াহুড়ো করে শাড়িটা ঠিক করে দিয়ে চলে গেল। এরপর অধরা আয়নার সামনে বসে একটা স্কিন টোনের সাথে মিলিয়ে ফাউন্ডেশন বের করে গলায় ব্লেন্ড করে নিল, যাতে দাগটা না বোঝা যায়। এরপরে নিজেকে পরিপাটি করে উঠে দাঁড়াতেই রুকাইয়া রুম খোলা পেয়ে অধরাকে দেখে ভেতরে এসে বলল, ওহ, রেডি হয়ে গিয়েছিস, তোকে খুব সুন্দর লাগছে, একদম বউ বউ। এই বলতে বলতে রুকাইয়া এগিয়ে এসে অধরার মাথায় ঘোমটা তুলে দিয়ে বলল, রুদ্র কই? কোথায় যেন বেরোলো, আসেনি। ও আসবে, তুই আমার সাথে নিচে চল। চলো। আর শোনো, নিচে গিয়ে বাবা চাচাদের সালাম করবি। অধরা, ঠিক আছে বলে নিচু হয়ে রুকাইয়ার পা ধরে সালাম করতে নিলে রুকাইয়া ওকে ধরে হেসে বলে, আরে মা, আমাকে সালাম করতে হবে না, সব সময় তোদের জন্য দোয়া করি। এখন চলো। অধরা কাঁচা হলুদ রঙের শাড়ি অধরার গায়ে রঙের শাড়িটা খুব মানিয়েছে। স্বর্ণের চেইন, নাকফুল, আংটি, চুড়ি পরতেই পরিপূর্ণ বউ বউ লাগছে, যে কেউ দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকবে। অধরা রুকাইয়াকে সাথে নিয়ে নিচে এলো। রুদ্র মাত্র ফিরে এসে খাবার টেবিলের কাছে দাঁড়িয়ে পানি খাচ্ছে আর ফোন স্ক্রল করছে। হুট করে চোখ যায় অধরার দিকে, পানির গ্লাসটা রেখে ওর দিকে তাকিয়ে আছে। অধরা তাকাতে রুদ্র মুচকি হাসলো। অধরাও মুচকি হেসে সোফার কাছে গিয়ে আরমান নেওয়াজকে সালাম করতেই তিনি অধরাকে ধরে বললেন, আরে সালাম করতে হবে না। অধরা হালকা হেসে ওর বাবার কাছে গিয়ে সালাম করতে তিনি পা সরিয়ে মেয়েকে বুকে ধরে হেসে বললেন, ধুর পাগলি। অধরা শেষে গেল আদনান নেওয়াজের কাছে। তিনি আগেই বললেন, সালাম করতে হবে না মা, দোয়া করি তোরা সুখী
তোদের ভালোবাসা দৃঢ় হোক। অধরা ওর মা আর ছোট চাচির দিকে যেতে অনিমা হেসে বললেন, আমাদের দিকে এসে লাভ হবে না, আমরা সালাম করতে দিব না। অধরা তবুও গেল। জোর করে সালাম করে এসে ড্রয়িং রুমে একপাশে দাঁড়ালো। আদনান নামাজ অধরাকে বলল, সবাইকে সালাম করলি, রুদ্রকেও কর। ও বাদ যাবে কেন? অধরা লজ্জা পেল। রুদ্র মুখ টিপে হেসে আদনান নামাজের দিকে তাকাতে তিনি চোখ টিপে দিলেন। রুদ্র ঘাড় চুলকে দাঁড়িয়ে রইল। অধরা এগিয়ে এসে দাঁড়ালো, রুদ্রকে সালাম করলো। রুদ্র ওকে ধরে হাসলো। বড়দের সামনে বলার মতো কোনো কথা পেল না। আদনান নেওয়াজ হেসে রুদ্রকে বললেন, এসো জামাই বাবা, আমাদের পাশে এসে বসো। রুদ্র হেসে এগিয়ে এসে আদনান নেওয়াজের পাশে বসলো। আদনান নেওয়াজ রুদ্রের পিঠে হাত রেখে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। বেচারা রুদ্র লজ্জা পেয়ে আস্তে করে বলল, তোমাকে শুধু একা পাই। এরপরে রুদ্র ফোনটা বের করে উঠে দাঁড়িয়ে বাহানা দিয়ে বলল, একটা কল এসেছে, উপর থেকে কথা বলে আসছি। আদনান নেওয়াজ আস্তে করে বললেন, হ্যাঁ যাও, আর বউকেও সাথে নিয়ে যাও, না হলে কিন্তু বউ লুকিয়ে ফেলবো। আরিফ নেওয়াজ তা শুনে গলা খাকিয়ে দিয়ে ফোন বের করলেন। মনে মনে বললেন, এই ছেলের সাথে সাথে আদনানেরও মাথা গেছে, কারোই লজ্জা নেই। অধরা এসে অনিমাকে জিজ্ঞেস করলো, আম্মু ঝিলিক সোহারা কোথায়? দেখ, ওরা তো মনে হয় উপরেই। অধরা উপরে চলে এলো। ওর নিজের রুমে ঢুকতে নিলে দেখতে পায় রুম বাহির থেকে লক, তাহলে এই ঘরে কেউ নেই। ও হাঁটা দিল সোহার রুমের দিকে। মাঝে আদ্রের রুমের দরজা খোলা পেয়ে রুমে ঢুকতে ঢুকতে বলল, দেবর মশাই কি করছেন? আদ্র তখনও ঘুমিয়ে। অধরা আর ডাক দিল না। বেরিয়ে রুদ্রর রুমে এলো। রুদ্র ব্যালকনি থেকে রুমে ঢুকতে ঢুকতে রসিকতা করে বলল, আপনি মনে হয় ভুল করে এই রুমে ঢুকে পড়েছেন, আমার বউ দেখলে কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে দিবে। অধরা চোখ ছোট ছোট করে তাকিয়ে কোমরে হাত রেখে বলল, আচ্ছা ডাকুন আপনার বউকে, দেখি ডিভোর্স দেয় নাকি। রুদ্র না বোঝার ভান করে বলল, কি বলুন তো, সকালে বউকে রেখে একটু বাহিরে গিয়েছি, এসে আর দেখতে পাইনি। আচ্ছা আপনি কি দেখছেন, আমার আতঙ্ক নামের বউটাকে? অধরা দাঁতে দাঁত চেপে বলল, সত্যি আপনাকে ডিভোর্স দিব, অসভ্য লোক। রুদ্র ওর মুখ পানে তাকিয়ে জড়ালো গলায় বলল, বউ আমি তো এখন থেকে 100% তোমারই, একটু শিখিয়ে পড়িয়ে আমাকে অসভ্য থেকে ভালো ছেলে বানিয়ে দাও না প্লিজ। অধরা বলল, আপনি না বলেছেন বিয়ের পরে ভালো হবেন, ইনোসেন্ট হবেন, সেই কথা কি ভুলে গেলে? রুদ্র গা ছাড়া ভাব নিয়ে বলল, বলেছিলাম তো, আবার প্রমিসও করেছিলাম, কিন্তু এখন তো বলিনি বিয়ের পর সবসময় ইনোসেন্ট হব, অল্প সময়ের জন্য ইনোসেন্ট হলেও তো হবে। অধরা হতবাক ওর কথায়। বিয়ের আগে বলেছিল কি আর হলো কি? অধরা জিজ্ঞেস করলো, এখন কোথায় গিয়েছিলেন? ওই একটু কাজে। কি কাজে? রুদ্র বাঁকা হেসে বলল, কৈফিয়ত চাইছিস? কেন, কৈফিয়ত চাইতে পারি না? রুদ্র বলল, পূর্ণ অধিকার আছে কৈফিয়ত চাওয়া। রুদ্র বিছানায় শুয়ে বলল, তুই চাইলে তো কৈফিয়ত না, রুদ্র নেওয়াজ নিজের জীবনটাও তোকে দিয়ে দিবে। অধরা এগিয়ে এসে বলল, জীবন চাই না, আপাতত বলুন কি কাজে গিয়েছিলেন? সারপ্রাইজ। অধরা পাশে বসে বলল, সিরিয়াস? সিরিয়াস সারপ্রাইজ দিব। ঠিক আছে। সকালে খাওয়া দাওয়া শেষ হবার পর আদনান নেওয়াজ রুদ্রকে ডাক দিয়ে ছাদে নিয়ে এলেন। রুদ্র এলো। আদনান নেওয়াজ বললেন, রুদ্র কালকে সকালে চলে যাব, পরশু থেকে কলেজের ক্লাস শুরু। কালকে আরেকটা দিন থাকবে না? না রে বাপ, যেতে হবে। তোর যার জন্য ডেকেছি, কালকে কি সোহাকে সাথে নিয়ে যাব? রুদ্র মাথা নাড়িয়ে বলল, নিয়ে যাও, তবে আগেই বলো না, রাতে বলবে যে আমাদের সাথে যেতে হবে, এমন ভাবে বলবে যেন ও রাজি হতে বাধ্য হয়। ঠিক আছে। রুদ্র ওনার হাত ধরে বলল, চাচু আর 2 দিন ম্যানেজ করে থাকো না প্লিজ। হচ্ছে না তো বাপ, কি করব? এইদিকে বেলা 11টার দিকে আদ্রর ঘুম ভাঙে। ও উঠে নিচের দিকে তাকিয়ে রাতের কথা মনে করতে করতে বিছানা থেকে দাঁড়ালো। এখনো ওর মাথা ঝিম ধরে আছে। নিজেই নিজেকে বকে উঠল, কেন যে ওদের সাথে ওইসব খেতে গেল? যা পেটে সয় না তা খেয়ে অবস্থা খারাপ হয়। আদ্র শাওয়ার নিয়ে বের হলো। এরপরে কালো টি শার্ট আর কালো প্যান্ট পরে বের হলো। ড্রয়িং রুমে এসে বসলো। সাদিক কল দিতে রিসিভ করলো। কি রে আদ্র, তোকে কখন থেকে কল দিচ্ছি, কই তুই? ড্রয়িং রুমে আয়। আসছি, বস। মিনিট 5 পরে সাদিক এসে ওর পাশে বসতে আদ্র বলল, ভাই রাতে ওসব খাবার ঠিক হয়নি রে। কেন, কি হলো আবার? অনেকদিন পর খেয়েছি তো, পেটে সয়নি, 2বার বমি করেছি। সাদিক খিলখিলিয়ে হেসে বলল, তাও ভালো মন্দ খেয়ে বউ পটাসনি, লোকে তো দেখি মদ খেয়ে বউ পিটায়, আবার বউয়ের সাথে ইটিস পিটিস। আদ্র ওকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম ভাই, আর বলতে হবে না। বুঝেছি, আমাকে বলেও লাভ হবে না, বিয়ে করিনি ভাই। অনিমা নিচে নামতে নামতে বলল, তোরা দুজনে খেয়েছো? সাদিক বলল, আন্টি আমি খেয়েছি, আদ্রকে খাওয়ান। আদ্র বলল, না মেজো আম্মু, আমি এখন খাবো না, ভালো লাগছে না। ঠিক আছে। রাত 10টা। আদনান নেওয়াজ সোহার রুমে এলেন কথা বলতে। সাথে রুদ্র আছে। সোহা, অধরা আর ঝিলিক বসে কথা বলছিল। রুদ্র অধরার কাছে গিয়ে বলল, চলো রুমে যাই, ঘুমাবো। অধরা রুদ্রর মুখ পানে তাকালো একবার, আবার আদনান নেওয়াজের দিকে, এরপর বলল, ঠিক আছে চলুন। রুদ্র অধরাকে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে গেল। অধরা আবার ফিরে এসে সিঁড়ির কাছে এসে নিচে ড্রয়িং রুমে উঠে দিল। রুদ্র এসে ওর হাত ধরে আস্তে করে বলল, জানিস না নতুন বউদের রুমেই স্বামীর সাথে থাকতে হয়, এদিক ওদিক ঘুরিস কেন? কই ঘুরেছি, আপনি তো রুম থেকে বেরোতে দেননি, একটু আগেই তো বের হলাম। রুদ্র বলল, তবুও সবাই কি ভাববে, আমি তোকে ভালোবাসি না? অধরা মুখের উপর বলে দিল, না একটুও বাসেন না। রুদ্র অধরার কোমরে চিমটি কেটে বাঁকা
হেসে বলল, রুমে চল, অনেক ভালোবাসবো। অধরা বলল, উফ। সূচক শব্দ করে রুদ্র হাতে চাপ মেরে বলল, ব্যথা পেলাম না। রুদ্র একটু জোরেই বলল, স্বামীর থেকে দূরে থাকলে ব্যথা পাবি। এই চলুন তো, রুমে চলুন। কেউ এসব শুনলে কি ভাববে? এদিকে ঝিলিকও চলে গেল। আদনান নেওয়াজ সোহাকে বলল, সোহা, তোমার সাথে কথা আছে। বলো আব্বু। বসো এখানে। আদনান নেওয়াজ হালকা শ্বাস ছেড়ে বলল, সোহা, কালকে চলে যাচ্ছি, জানোই তো। তো ঠিক করলাম আমাদের সাথে নিয়ে যাব তোমাকে। সোহা থমথমে মুখে বলল, সত্যি নিয়ে যাবে? যাবে না। সোহা থেমে থেমে বলল, কিন্তু আব্বু, বাড়িতে সবাই যে আছে, ওদের ছেড়ে। আদনান নেওয়াজ হেসে বলল, আরে চিন্তা করো না তো, চলো, ভালো লাগবে। আব্বু, তোমরা যাও, আমি কয়েকটা দিন পরে আসি। আমি সাথে নিয়ে যাব, আবার না হয় দিয়ে যাব। কিন্তু আব্বু। কোনো কিন্তু নয়, তুমি যাচ্ছ ফাইনাল। এই বলে আদনান নেওয়াজ মেয়ের দিকে তাকিয়ে সুদালো গলায় বললেন, কি হলো, আমার কথা রাখবে না? সোহা মিনিট দুয়েক চুপ থেকে মাথা নিচু করে বলল, ঠিক আছে যাব, কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এই নিয়ে তুমি চিন্তা করো না। সোহা মলিন হাসলো। আদনান নেওয়াজ চলে গেল। সোহা বিছানায় বসে কিছুক্ষণ ভাবলো, এরপর চলে গেল আদ্রর ঘরের দিকে। আদ্র ব্যালকনিতে চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে সিগারেট খাচ্ছিল। সোহা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ব্যালকনির সামনে এসে দাঁড়ালো। আদ্র পেছনে না ফিরে বলল, হঠাৎ কি মনে করে এলি? সোহা আরেক পা এগিয়ে এসে বলল, না দেখে বুঝলে কি করে আমি এসেছি? আদ্র হালকা হেসে বলল, তোর চাল চলন আমার মুখস্থ। সোহা এগিয়ে এসে আদ্রর হাঁটু গেড়ে বসে আদ্রকে ধরলো। আদ্র সিগারেট টান শেষ করে ব্যালকনি দিয়ে ফেলে দিয়ে বলল, কি হয়েছে? সোহা নরম গলা বলল, আব্বুর সাথে করে আমাকে নিয়ে যাবে। আদ্র স্বাভাবিকভাবে বলল, তো যা, সমস্যা কোথায়? ভালোই তো, সাথে নিয়ে যাচ্ছে। সোহা ঘাড় কাত করে বলল, তোমার খারাপ লাগবে না? আমার কেন খারাপ লাগবে? লাগবে না। সোহা উঠে দাঁড়িয়ে আদ্রর কোলে বসলো। ওর দু গালে হাত থেকে কান্না জড়িত কণ্ঠে বলল, লাগবে না বললেই হলো? অবশ্যই লাগবে। আদ্র মাথা নাড়িয়ে বলল, মোটেও লাগবে না। আর কোল থেকে নামবো না আমি। আমার উত্তর না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো। কি উত্তর চাস তুই? ভালোবাসি বলো না। আমি জানি তুমি রাগ করে আছো। আই এম সরি, সরি, সরি। বিশ্বাস করো, এরপরেও তুমি যা বলবে আমি তাই করবো। সোহার কথায় আদ্র আর রাগ করে থাকতে পারলো না। আদ্র আলতো হাতে নিজের বুকে সোহার মাথা চেপে ধরলো। সোহা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, একবার ভালোবাসি বলো না। আমার আর ভালো লাগছে না, আমি আর ভয় পাবো না। সবার সামনে বলবো আমি তোমাকে ভালোবাসি। আদ্র হেসে বলল, যাক, আমার রাগ করে অন্তত তোর একটু সাহস বেড়েছে। বাড়িতে বলার মতো সাহসও পাচ্ছিস দেখা যাচ্ছে। সোহা মাথা তুলে আবারও নরম গলে আদ্র দু হাত গালে রেখে বলল, আর রাগ করে থেকো না, অনেক ভালোবাসি তোমায়। আদ্র হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমি অনেক ভালোবাসি। আবার বলো, আমি অনেক ভালোবাসি তোকে। শোন না, আমি না আব্বুর সাথে যেতে চাইছি না। কি করব এখন বলো তো? তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। আরে পাগলি, চাচ্চু যখন বড় মুখ করে বলেছে সাথে নিয়ে যাবে, যা, 2-3 দিন থাকবি, এরপর চলে আসবি।